আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তো আমরা প্রথমেই জটিল সংখ্যা কি এটা শিখব। তারপরে জটিল সংখ্যার এটাকে কর্মজোড় আকারে কিভাবে প্রকাশ করা যায় সেটা দেখব। আজকে আমরা জটিল সংখ্যাকে কিভাবে একটা আরগান ডায়াগ্রামে স্থাপন করা যায় সেটাকে দেখব। আজকে আমরা আরও জানতে পারবো যে কিভাবে জটিল সংখ্যাকে একটা ভেক্টর রূপে উপস্থাপন করা যায় এবং জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করা হয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি। প্রথমে আমরা দেখি জটিল সংখ্যার কি। দেখো, a প্লাস আইবি, এ যদি একটা যে কোনো বাস্তব সংখ্যা হয়, বিও যদি একটা বাস্তব সংখ্যা হয়, দেন এ প্লাস আইবি এই আকারে সংখ্যাকে বলা হবে জটিল সংখ্যা। অথবা এটা এমন হতে পারে, এক্স ওয়াই যদি যে কোনো বাস্তব সংখ্যা হয়, দেন এক্স প্লাস আই ওয়াই এই আকারের যে সংখ্যা, এই আকারের সংখ্যাকেই বলা হবে জটিল সংখ্যা। ওকে, এখানে এ বি বাস্তব, এক্স ওয়াইও কি বাস্তব। তাহলে আমাদের কমপ্লেক্স নাম্বারের চেহারাটা কেমন দেখো, এ প্লাস আইবি। সাপোজ আমি যদি বলি এভাবে 3 প্লাস i2, তাহলে এটা একটা কেমন সংখ্যা বলো, জটিল সংখ্যা। দেখো এখানে 3ও বাস্তব, 2ও কি বাস্তব। ওকে, আচ্ছা, কিন্তু এই অংশটাকে, এই যে অংশটা, প্রথম যে অংশ এটাকে আমরা বলবো বাস্তব অংশ, আর দ্বিতীয় যে অংশ এটাকে আমরা বলবো কাল্পনিক অংশ। ওকে, আচ্ছা, তাহলে আমি যে কোনো একটা জটিল সংখ্যাকে আমি যদি জেড দিয়ে প্রকাশ করি, জেড ইজ ইকুয়াল যদি হয় এক্স প্লাস আই ওয়াই, এই যদি একটা জটিল সংখ্যা হয়, দেন এই জটিল সংখ্যাটির বাস্তব অংশ কোনটা, এক্স, কাল্পনিক অংশ কোনটা, ওয়াই। ওকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখে থাকি, দেখো রিয়াল পার্ট অফ জেড ইকুয়াল টু কি এক্স, ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়াল টু হচ্ছে ওয়াই। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এই আকারের সংখ্যা এ প্লাস আইবি, এই আকারের সংখ্যাকে আমরা কি বলবো, জটিল সংখ্যা। খেয়াল রাখতে হবে এখানে এও বাস্তব, বিও বাস্তব। এ হচ্ছে বাস্তব অংশ আর বি হচ্ছে কাল্পনিক অংশ, এই অংশটা। ওকে, এক্স হচ্ছে বাস্তব অংশ, এই অংশটা হচ্ছে কাল্পনিক অংশ। ওকে, যদি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এই সংখ্যাটিতে যদি ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যায়, দেখো ওয়াই ইকুয়াল টু 0 হয়ে গেলে কি থাকে আসলে, জেড ইকুয়াল টু এক্স, তাহলে এটা কি, এটার জটিল সংখ্যা রইল, এটা কি হয়ে গেল, বাস্তব সংখ্যা। তাহলে যদি ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যায়, দেন এই সংখ্যাটি হয়ে যায় কি বাস্তব। ওকে, আর যদি এক্স ইকুয়াল টু 0 হয়, এক্স ইকুয়াল টু 0 হলে জেড ইকুয়াল টু দেখো কি আসে, আই ওয়াই। ঠিক আছে, তখন আর বাস্তব অংশ এখানে থাকে না, এটাকে বলা হয় বিশুদ্ধ জটিল সংখ্যা। ওকে, যেখানে বাস্তব অংশটা কি 0, এখানে কি বাস্তব অংশ কি আছে 0, এটাকে বলা হবে বিশুদ্ধ জটিল সংখ্যা। ওকে, এবারে জটিল সংখ্যার কর্মজোড় আকারে প্রকাশ। জেড ইজ ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা হয়, এটাকে আমরা, এই জটিল সংখ্যাটিকে আমরা কর্মজোড় আকারে লিখতে পারি। সেটা কিভাবে, এক্স কমা ওয়াই, এটা হচ্ছে এই জটিল সংখ্যার অর্ডার পেয়ার বা কর্মজোড় আকার। ওকে, আমরা যে কোনো জটিল সংখ্যাকে এভাবে কর্মজোড় আকারে লিখতে পারবো। ওকে, তো শিক্ষার্থীরা, যদি একটা জটিল সংখ্যা এমন হয় 1 প্লাস 2i, এটাকে আমরা যদি কর্মজোড় আকারে লিখি, সেটা কিভাবে লেখা যাবে, 1 2। ওকে, এটা হচ্ছে এই জটিল সংখ্যাটির কি কর্মজোড় আকার।
আমি যদি এভাবে একটা জটিল সংখ্যা লিখি 1 - 3i, তাহলে এর কর্মজোড় আকার কি হবে 1 - 3। ওকে, তাহলে এভাবে যে কোনো জটিল সংখ্যাকে তোমরা কর্মজোড় আকারে প্রকাশ করতে পারবে। আচ্ছা, যখন আমরা এই কর্মজোড়কে একটা উপস্থাপন করব, কর্মজোড়কে আমরা একটা জটিল সংখ্যার কর্মজোড় বা এক প্রতিরূপী বিন্দু আমরা একটা চিত্রে, যে চিত্রের নাম হচ্ছে আর্গান্ট চিত্র বা আর্গান্টের ডায়াগ্রাম, সেখানে উপস্থাপন করতে পারবো। সেক্ষেত্রে প্রথমে যে মানটা, এটা হবে এক্স অক্ষ বরাবর, যাকে আমরা বাস্তব অক্ষ বলে থাকি। আর দ্বিতীয় যে মানটা, যেটা কোটি, এটা হবে কাল্পনিক অক্ষ বা অয় অক্ষ বরাবর বিন্দুটা বসবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই জটিল সংখ্যাটিকে একটা ডায়াগ্রাম বা আর্গান ডায়াগ্রামে স্থাপন করি, তাহলে দেখো এই হচ্ছে আমার বাস্তব অক্ষ, এক্স ও এক্স প্রাইম, এটা কি আমাদের বাস্তব অক্ষ। আর ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমার কি কাল্পনিক অক্ষ। এটার নাম হচ্ছে কি বলো, বাস্তব অক্ষ। আর এটার নাম হচ্ছে কি বলো, কাল্পনিক অক্ষ। এখন যখনই আমরা এই বিন্দুটা, সাপোজ এই 1 2 বিন্দুটা আমি স্থাপন করব, তাহলে এই যে বাস্তব অক্ষ বরাবর যাবে 1 ঘর, কাল্পনিক অক্ষ বরাবর যাবে 2 ঘর, দেন এই বিন্দুটা হবে এখানে 1 2। তাহলে দেখো আমি যদি একটু এখানে দেখিয়ে দিই, তাহলে এই থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে 1, এটুকু হচ্ছে 2। এভাবে তুমি একটা জটিল সংখ্যাকে এই আর্গান ডায়াগ্রাম, এটা আর্গানটের নাম অনুসারে আর্গান ডায়াগ্রাম বলা হয়, এভাবে তুমি যে কোনো জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু এই আর্গান ডায়াগ্রামে উপস্থাপন করতে পারবে। ওকে, আমি যদি এই বিন্দুটা বসাই 1 - 3, তাহলে দেখো এটা কেমন হবে, এই ঘরে গিয়ে পড়বে 1 - 3। ওকে, আচ্ছা, আমি বললাম এভাবে যে -1 + 5i একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু কি, এটাকে প্রতিরূপী বিন্দুকে আর্গান ডায়াগ্রামে উপস্থাপন করো। তাহলে তুমি কিভাবে উপস্থাপন করবে, এই হচ্ছে আমার এক্স অক্ষ, যেটাকে আমরা বলি বাস্তব অক্ষ, এই হচ্ছে আমার কাল্পনিক অক্ষ। এবার এখানে কি আছে দেখো, -1 5, তুমি এক্স অক্ষ বরাবর এখানে -1 ঘর আসলে, এখানে 5 ঘর গেলে, তাহলে এই বিন্দুটা কি হলো 1 5। ওকে, তাহলে এই যে দেখো আমি দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে কি এই জটিল সংখ্যাটির আর্গান ডায়াগ্রামে উপস্থাপন করা। ওকে, জটিল সংখ্যাটির প্রতিরূপী বিন্দুকে যে আর্গান ডায়াগ্রামে উপস্থাপন। এবারে আমি দেখব জটিল সংখ্যাকে কিভাবে ভেক্টর রূপে উপস্থাপন করা যায়। আচ্ছা, আমরা একটা জটিল সংখ্যা দেখি z = x + iy, এটাকে কিভাবে ভেক্টর রূপে উপস্থাপন করা যায় দেখো। এই যে এখানে এই জটিল সংখ্যাটিকে আমরা ভেক্টর রূপে উপস্থাপন করতে পারি, সেটা কিভাবে দেখো। এখানে মূলবিন্দু ও এর সাপেক্ষে একটা বিন্দু মনে করো পি, যেটা হচ্ছে এক্স ওয়াই। দেন এটা যদি এক্স ওয়াই হয়, তাহলে মূলবিন্দু ও এর সাপেক্ষে এই যে বিন্দুটা দেখো ওপি, এটাই হচ্ছে ওই বিন্দুর অবস্থান নির্দেশ করে, এবং এই ওপি দ্বারা এই জটিল সংখ্যাটি নির্দেশিত হয়। ওকে, তাহলে z = x + iy, এখানে ওকে বলা হয় আদি বিন্দু, পি কে বলা হয় প্রান্ত বিন্দু। ওকে, তো এভাবে যে কোনো জটিল সংখ্যাকে তুমি ভেক্টর রূপে উপস্থাপন করতে পারবে। ঠিক আছে, ও হচ্ছে আদি বিন্দু, পি হচ্ছে প্রান্ত বিন্দু, দেন ওপিটি কি নির্দেশ করে, এই জটিল সংখ্যাকে নির্দেশ করে। ঠিক আছে, এভাবে একটা জটিল সংখ্যাকে, যে কোনো জটিল সংখ্যাকে আমরা ভেক্টর রূপে উপস্থাপন করতে পারবো। ঠিক আছে, সাপোজ আমি যদি বলি যে z = 3 + 2i একটা জটিল সংখ্যা, এটাকে ভেক্টর রূপে উপস্থাপন করো, তখন তুমি কিভাবে দেখাবে, এ হচ্ছে মূল বিন্দু,
এই হচ্ছে আমার এক্স অক্ষ, এই হচ্ছে কাল্পনিক অক্ষ 3 2। তাহলে এখানে 3 2 এই বরাবর এখানে বিন্দুটা বসাবে। তাহলে এই ওইটা যদি পি বিন্দু হয়, দেন এই যে ওপি, এটা এই জটিল সংখ্যাটির ভেক্টর রূপে উপস্থাপন বোঝায়, তাই না? এই ওপি হলো এই জটিল সংখ্যাটির ভেক্টর রূপ। ওকে, এখানে ওকে বলা হয় আদিবিন্দু, পিকে বলা হয় প্রান্তবিন্দু। এভাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে কোনো একটা জটিল সংখ্যাকে আর্গন মানে ভেক্টর রূপে উপস্থাপন করতে পারবে। রুট -1 এটাকে, এই রুট ওভার -1কে কাল্পনিক একক বলা হয়, ঠিক আছে? এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করে থাকি। আই এর মান হচ্ছে রুট ওভার -1। প্রিয় শিক্ষার্থীরা এবারে দেখব আই এর পাওয়ার যদি আমাদের ভিন্ন ভিন্ন হয়, অনেক বড় বড় পাওয়ার যদি চলে আসে, তাহলে কিভাবে আমরা আই এর মান বের করব। ওকে, দেখো আই স্কয়ারের মান কত হবে, বর্গ করলে এটা -1 আসে। আই কিউব ইকুয়াল টু কত হবে, আই স্কয়ার ইন্টু হচ্ছে আই, আই স্কয়ারের মান -1 ইন্টু হচ্ছে আই, দেন এটার মান হচ্ছে -i, আই টু দি পাওয়ার 4 আই স্কয়ার ইন্টু আই স্কয়ার, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -1, দেন এটা হচ্ছে 1, আই টু দি পাওয়ার 5 আই স্কয়ার আই, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -1, এখানে হচ্ছে আই, দেন এটা থাকছে কি আই। ওকে, আমি যদি আরেকটা লিখি, দেখো আই টু দি পাওয়ার 6, তাহলে এটা কিভাবে লেখা যাবে, আই স্কয়ার ইন্টু আই স্কয়ার ইন্টু আই স্কয়ার, আই স্কয়ারের মান -1, আই স্কয়ারের মান -1, আই স্কয়ারের মান -1, দেন এটা থাকছে -1, আই টু দি পাওয়ার 7 আই স্কয়ার আই স্কয়ার, আর একটা আই, দেন -1 আই, তার মানে এটা কি থাকছে আই। তো শিক্ষার্থীরা এভাবে আমরা আই এর অনেক বড় বড় ডিজিটের মান বের করতে পারি। কিন্তু তোমাকে যদি বলা হলো যে আই এর পাওয়ার 2020, এটার কত, তাহলে এভাবে আই স্কয়ার করে তোমার বের করতে অনেক সময় এভাবে বের করতে পারবে না, পারবে? তাহলে কিভাবে আমরা সহজ টেকনিকে বা মূল নিয়মের মাধ্যমে আমরা এই বড় বড় পাওয়ারও যদি হয় তাহলে কিভাবে সহজেই বের করতে পারবো, এবার আমরা সেটা শিখব। আচ্ছা, আই এর পাওয়ার খেয়াল করবে, আই এর পাওয়ার যদি 4n হয়, n হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আই এর পাওয়ার যেটা থাকবে সেটা যদি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আই এর এই রেজাল্ট আসবে 1। ওকে, আচ্ছা যদি 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 1 থাকে, ঠিক আছে, 4 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 1 থাকে তাহলে রেজাল্ট আসবে আই। যদি 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 2 থাকে তাহলে রেজাল্ট আসবে -1, যদি 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 3 থাকে তাহলে রেজাল্ট আসবে -i। এই চারটা রেজাল্টের বাইরে আর কিছুই আসবে না। তোমরা আই এর পর যত বড় সংখ্যাই দাও না কেন, হয় 1 হবে অথবা আই হবে, -1 হবে অথবা -i হবে। ওকে, তাহলে কখন 1 হবে, দেখো আই এর পাওয়ার যে সংখ্যাটি থাকবে সেটা যদি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, এখানে দেখিয়েছি 4n, তাহলে তখন কি আসবে 1। যদি 4 দিয়ে ভাগ করার পরে এক ভাগশেষ থাকে, এই দেখো 4n প্লাস 1, দেন এটার মান হবে কি আই। যদি 2 ভাগশেষ থাকে তাহলে থাকবে -1, যদি 3 ভাগশেষ থাকে তাহলে হবে -i। আমরা একটু দেখি, সাপোজ আই এর পাওয়ার মনে করো 10, তাহলে এটা তুমি এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করো, কত থাকবে, 10কে 4 দিয়ে ভাগ করলে 2 থাকে, 2 থাকলে আমরা দেখি যে আই এর পাওয়ার 4n প্লাস 2, রেজাল্ট কত আসবে -1। তুমি যদি লেখো আই এর পাওয়ার 13, দেখো 4 দিয়ে ভাগ করো, 3 4 12, এক ভাগশেষ থাকে, তাহলে এক ভাগশেষ থাকলে কোনটা হবে, এটা, তার মানে এটা রেজাল্ট হবে আই। ওকে, আচ্ছা এবারে তুমি মনে করে এভাবে বের করো, আই এর পাওয়ার 2020, আই এর পাওয়ার 2021, আই এর পাওয়ার 2022, আই এর পাওয়ার 2023, এর রেজাল্টটা কত হবে। তো শিক্ষার্থীরা দেখো 2020, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করলে কিন্তু এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, তাই না? তাহলে এটা রেজাল্ট কত হবে 1। এইটা এখানে দেখো 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 1, এক ভাগশেষ থাকলে দেখো কি হবে আই,
এখানে ভাগশেষ থাকবে দেখো 2, তুমি এটাকে 4 দ্বারা ভাগ করো, 2 ভাগশেষ থাকলে রেজাল্ট আসবে -1, এখানে ভাগশেষ থাকবে 3, দেন রেজাল্ট আসবে -i। তাহলে দেখো এভাবে i এর পাওয়ার যত বড়ই হোক তুমি খুব সহজেই কিন্তু তার রেজাল্টটা লিখে ফেলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে কিন্তু তোমাদের এমসিকিউ যে প্রশ্নটা হয় সেখানে কিন্তু এ ধরনের এমসিকিউ এসে থাকে। i এর পর অনেক বড় বড় দিয়ে বলে যে এর মান কত সেটা বের করো। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা দেখব জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট। আচ্ছা দেখো, z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটিকে আমি যদি এভাবে গ্রাফে দেখাই, এই মনে করো জটিল সংখ্যাটি পি বিন্দুর অবস্থান হচ্ছে এক্স ওয়াই। ওকে, তাহলে এই থেকে এই যে দূরত্বটা, এই হচ্ছে মনে করো এখানে তোমার ওয়াই, এটা হচ্ছে এক্স, দেন এই বিন্দুটা হচ্ছে এক্স এক্স ওয়াই। দেখো, ঠিক আছে? তাহলে এই ওপি যে এটা তার অবস্থান ভেক্টর নির্দেশ করে, এটা হচ্ছে আর, এই কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে? এই যে কোণটা কেনটা হলো কি, এই থিটাকে বলা হয়, দেন এই জটিল সংখ্যাটির পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। ওকে, এই আর কে বলা হয় এই পি বিন্দুর কি, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, যেটা এই আর এর মানটাই হচ্ছে এই জটিল সংখ্যাটির মডুলাস। ওকে, আর এই থিটা এই যে নতি বা কোণ বা এটা কি বলা হবে আর্গুমেন্ট। ওকে, তাহলে এই মডুলাস আমরা কিভাবে বের করব, আর এর মান আমরা কিভাবে বের করব? ঠিক আছে, তাহলে মডুলাস অফ আর, মডুলাস অফ জেড, অর্থাৎ জেটের মডুলাস, এটা আর দিয়ে প্রকাশিত হবে। এটা আমরা সরাসরিভাবে লিখে দিতে পারবো, বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার। আর ইকুয়াল টু মডুলাস অফ জেড ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর এখান থেকে আমরা যদি থিটাটা বের করি, এই সূত্র অনুযায়ী আমরা যদি এখানে করি, দেখো এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স ইকুয়াল টু কত হয়, অথবা আমি যদি এভাবে বের করি, দেখো কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ এক্স বাই আর, দেন এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা। এটা আমরা কিভাবে পেলাম, সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর, তাহলে ওয়াই ইকুয়াল টু কি আর সাইন থিটা। আমরা যদি এই দুইটা বর্গ করে যোগ করি, দেন কি আসে, দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর স্কয়ার কস স্কয়ার থিটা আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু হলো আর স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, দ্যাট ইমপ্লাইজ করবে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটাই হচ্ছে এই জটিল সংখ্যাটির মডুলাস। এটা আমরা সরাসরি দেখিয়েছি যে আর ইজ ইকুয়াল টু মডুলাস অফ জেড, সেটা কত, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, অর্থাৎ বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার, তার বর্গমূল করলেই আমরা একটা যে কোনো জটিল সংখ্যার মডুলাস পেয়ে যাব। ওকে, এবারে আমরা এখান থেকে আর্গুমেন্টটা দেখব। দেখো, আমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ করি, এখানে সাইন থিটা আছে, এখানে কস থিটা আছে, সাইন থিটা বা কস থিটা কি লেখা যায়, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখানে দেখো এটা ভাগ এটা যদি আর কাটা যায়, যে ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে এটা হয় কি বলো, ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, দেয়ারফর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটাই এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট বা নতি নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মডুলাস কিভাবে বের করব, রুট ওভার বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার। ওকে,
আর আর্গুমেন্ট কীভাবে বের করব, থিটাটা যে ট্যান ইনভার্স বাস্তব ওই যে কাল্পনিক অংশ ডিভাইডেড বাই বাস্তব অংশ। ওকে, যদিও এই যে আর্গুমেন্ট বা থিটার মানটা আমাদের এই প্রতিরূপী বিন্দুর অবস্থান দেখে চিহ্নিত করতে হবে, অর্থাৎ প্রতিরূপী বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করে তার উপর ভিত্তি করে আমার থিটার মানটা নির্ণয় করতে হবে। ওকে, তো শিক্ষার্থীরা এবারে আমরা দেখব কিভাবে থিটার মানটা ভিন্ন ভিন্ন চতুর্ভাগে ভিন্ন ভিন্নভাবে নির্ণয় করা যাবে। আচ্ছা, যদি এমন হয়, একটা চিত্রেই দেখাচ্ছি জাস্ট, দেখো এই ঘরে একটা যে কোনো বিন্দু মনে করো এক্স ওয়াই, পি এক্স ওয়াই প্রথম চতুর্ভাগে একটা বিন্দু। ওকে, দেন এখানে কোন এদিকে বিবেচনা করা হয়, এই যে থিটাটা, ঠিক আছে, এই হচ্ছে মনে করো মূল বিন্দু। তাহলে এখানে এই আর্গুমেন্টের মধ্যে থিটার মানটা কত হবে বলো? থিটা ইকুয়াল টু জাস্ট প্রথম চতুর্ভাগে যদি কোনো বিন্দু পড়ে, দেন থিটা ইকুয়াল টু এটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটাই হচ্ছে এই জটিল সংখ্যাটির কি আর্গুমেন্ট। যদি প্রথম চতুর্ভাগে পড়ে তাহলে সূত্র এটা। এবারে মনে করো বিন্দুটা এই ঘরে আছে, এখানে একটা বিন্দু আছে, সরি, দেখো এই হলো মনে করো বিন্দুটার অবস্থা এক্স ওয়াই। এই ঘরে যদি কোনো বিন্দু পড়ে, এখানে এই বিন্দুটা হলো কত, মাইনাস এক্স ওয়াই। ওকে, এবারে এখানে কোনটা কিন্তু আমাদের এখান থেকে এখানে বিবেচনা করা হবে। হ্যাঁ, তাহলে এই যে কোনটা, এটা হলো মাইনাস এক্স, যেহেতু ওয়াই মাইনাস এক্স ওয়াই বিন্দুটা যে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, দেন থিটা হবে এটা, এখান থেকে এখানে ঘূর্ণনের মাধ্যমে। দেন এটার আর্গুমেন্টটা কীভাবে বের করা হবে, সেক্ষেত্রে হবে পাই মাইনাস থিটা। তাহলে পাই মাইনাস থিটা মানে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটাই হবে এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত কোনো বিন্দুর আর্গুমেন্ট। ওকে, আচ্ছা, বিন্দুটা যদি এই তৃতীয় চতুর্ভাগে পড়ে, অর্থাৎ এক্সও মাইনাস ওয়াইও মাইনাস, তখন তৃতীয় চতুর্ভাগে পড়বে। এই ক্ষেত্রে আমরা কোনটাকে এদিক থেকে ঘূর্ণনটা বিবেচনা করি। ওকে, দেন আমাদের এই ক্ষেত্রে আর্গুমেন্ট কি হবে, এটা হচ্ছে পাই মাইনাস থিটা, ওটা হচ্ছে মাইনাস পাই প্লাস থিটা। এই সূত্র দিয়ে আমরা আর্গুমেন্টটা বের করে ফেলতে পারবো, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, আচ্ছা, যদি বিন্দুটা এই 4 নাম্বার ঘরে পড়ে, তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস, ঠিক আছে, তখনও ঘূর্ণনটা এদিক থেকে এদিকে, এটা হচ্ছে মাইনাস থিটা, দেন এটার আর্গুমেন্ট হবে মাইনাস থিটা মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। শিক্ষার্থীরা, তাহলে এভাবে তোমার বিন্দুর অবস্থান দেখে আর্গুমেন্টের মানটা নির্ণয় করতে হবে। যে চতুর্ভাগে বিন্দুটি অবস্থান করবে সেই চতুর্ভাগ অনুযায়ী নিয়ম অনুযায়ী আমাকে থিটার মানটা বা আর্গুমেন্ট কি বের করতে হবে। ওকে, যদি প্রথম চতুর্ভাগে পড়ে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটাই আর্গুমেন্ট। যদি বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে জটিল সংখ্যাটি, ঠিক আছে, তা জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দুর অবস্থান যদি দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, দেন আর্গুমেন্ট কি হবে, পাই মাইনাস থিটা পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদি 3 নাম্বার ঘরে পড়ে, দেন মাইনাস পাই প্লাস থিটা। যদি 4 নাম্বার ঘরে পড়ে, দেখো মাইনাস থিটা মানে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা ছোট্ট দুইটা উদাহরণের মাধ্যমে এই মডুলাস এবং আর্গুমেন্টটা বের করে দেখতে চাই। z equal to 1 প্লাস i। তাহলে এখানে এই জটিল সংখ্যাটির মডুলাস কি হবে, r, হ্যাঁ, বা মডুলাস অফ z। বাস্তব অংশ কত, 1, তার স্কয়ার, কাল্পনিক অংশ i, তার সহগ কত, 1, তার স্কয়ার।
তার মানে এটা কত পেলাম বলো, √2। ঠিক আছে। আচ্ছা, এই যে জটিল সংখ্যাটি, এর প্রতিরূপী বিন্দু কোনটা? দেখো 1, i এর সহগ হচ্ছে 1, তার মানে কিন্তু এখানে প্রথম চতুর্ভাগে পড়বে বিন্দুটা, তাই না? এখানে জটিল সংখ্যার এই প্রতিরূপী বিন্দুর অবস্থান কিন্তু প্রথম চতুর্ভাগে পড়বে। দেন এটার আর্গুমেন্ট কি হবে? থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। y হচ্ছে i এর সহগ, y/x হচ্ছে 1, তার মানে tan ইনভার্স 1, এটা কত, π/4। তাহলে এটাই হচ্ছে এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে জটিল সংখ্যাটির মডুলাস। ওকে, তো শিক্ষার্থীরা এবার আমরা আরেকটা ম্যাথ দেখব। z ইকুয়াল টু মনে করো -1 প্লাস i। দেখো এটা কোন চতুর্ভাগে অবস্থান করবে, প্রতিরূপী বিন্দুটা আমরা একটু দেখি। এক্ষেত্রে x এর মান -1, y এর মান হচ্ছে 1, তাহলে কিন্তু এই ঘরে গিয়ে পড়বে -1 1। কয় নাম্বার ঘরে? 2 নাম্বার ঘরে জটিল সংখ্যাটির প্রতিরূপী বিন্দুটা। দেন এটার মডুলাস কি হবে? মডুলাস তো আবার বিন্দুর অবস্থান দেখারই দরকার নেই, এটা 1 + 1, এটা কিন্তু √2। ঠিক আছে। আর এক্ষেত্রে যেহেতু বিন্দুর অবস্থানটা হচ্ছে 2 নাম্বার ঘরে, তাহলে আর্গুমেন্ট কি হবে? π-θ। তাহলে π-θ, থিটা মানে হচ্ছে কি tan ইনভার্স y/x। এখানে y হচ্ছে i এর সহগ, তার মানে 1/1, তার মডুলাস। তাহলে tan ইনভার্স 1 π - π/4, তাহলে দেখো 3π/4। এটাই হচ্ছে এই জটিল সংখ্যাটির মডুলাস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রথম চতুর্ভাগে অবস্থিত হলে tan ইনভার্স y/x, যা হবে তাই। দ্বিতীয় চতুর্ভাগে আছে, দেন π - tan ইনভার্স y/x। ওকে, এবারে আরেকটা দেখব। দেখো আরেকটা উদাহরণ দেখি আমরা। z ইকুয়াল টু মনে করো -1 - i। এবারে মডুলাস অফ z, দেখো এটা কিন্তু সেম আছে, 1 + 1ই আসবে, √2 হবে। মডুলাসে কোনো সমস্যা নেই। আর্গুমেন্ট নির্ণয় করতে গিয়ে আমাদের অবস্থানটা দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, এখানে আমার বিন্দুটা কি হবে? -1, i এর সহগ হচ্ছে -1, এর বিন্দুটা কিন্তু এই ঘরে এসে পড়বে। তাহলে 3 নাম্বার ঘরে, 3 নাম্বার ঘরে যেহেতু আছে, আর্গুমেন্ট কি হবে? -π + θ। দেন -π + θ tan ইনভার্স y/x। দেন -π + θ, y হচ্ছে কত? -1 -1 দেন -π প্লাস হচ্ছে π/4, তাহলে -3π/4। এটাই হচ্ছে এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট। এটা হচ্ছে এই জটিল সংখ্যাটির মডুলাস। ওকে, এবারে আরেকটা উদাহরণ দেখি। z ইকুয়াল টু মনে করো 1 - i। তাহলে মডুলাস অফ z এক্ষেত্রে ঠিক আছে 1 + 1 √2। এবারে থিটা, দেখো এখানে বিন্দুটা কি হবে? 1, i এর সহগ -1, তার মানে এটা কিন্তু 4 নাম্বার ঘরে পড়বে। ওকে, দেন এক্ষেত্রে থিটাটা আর্গুমেন্টটা কি হবে? -θ। ঠিক আছে, -θ, থিটা কত? tan ইনভার্স y/x। দেন tan ইনভার্স 1 মানে -π/4। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এভাবে যে কোনো জটিল সংখ্যার তুমি মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারবে। মডুলাস বের করা জাস্ট √ওভার দিয়ে x এর সহগ অর্থাৎ বাস্তব অংশের স্কয়ার করবে প্লাস কাল্পনিক অংশের স্কয়ার করবে, তার বর্গমূল করবে, তাহলে তুমি মডুলাস পেয়ে যাবে। জাস্ট আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে বিন্দুর অবস্থানটা দেখবে কয় নাম্বার চতুর্ভাগে পড়ে, সে অনুযায়ী আমরা যে সূত্রগুলো শিখলাম তার যে কোনোটা অ্যাপ্লাই করে দিলেই, মানে যে চতুর্ভাগে পড়বে ওই নিয়ম অনুযায়ী যে সূত্রটি আছে সেখানে অ্যাপ্লাই করে দিলেই কিন্তু তুমি তার আর্গুমেন্ট পেয়ে যাবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে কি দেখলাম? জটিল সংখ্যা কি, জটিল সংখ্যার কে কীভাবে কর্মজোড় আকারে প্রকাশ করা যায়, কিভাবে এটাকে আর্গন চিত্রে স্থাপন করা যায়, হ্যাঁ, কীভাবে একে ভেক্টর রূপে উপস্থাপন করা যায়, এবং জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে বের করা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা এই জটিল সংখ্যার আরও কিছু নূতন নিয়ম নিয়ে আসবো।
সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।